আমি সাইদ টঙ্গী কলেজে প্রথম বর্ষের দর্শন নিয়ে পড়ছি। গত কয়েক মাস আগে আমার জীবনে এমন এক ঘটনা ঘটে গেছে যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকালে একটু ঘুরতে যাব। যেই বলা সেই কাজ, দুপুরবেলা বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো সেখানে গিয়েছেন এবং ওইখানকার কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না। জায়গাটার সাথে এই ঘটনার কোনো মিল নেই। কাকতালীয়ভাবে ওইখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটল। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওইখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিস ওইখানে গিয়ে দেখলাম। ওইখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পেছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কোনো কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই কবুতরের আঘাতটাও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ি, এসব নিয়ে কখনোই এর আগে আমার কোনো জ্ঞান ছিল না। আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরের সাথে মজা করতে গিয়ে এটা গলায় বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওইখানে আছে। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, এটা পুড়িয়ে ফেলি। এটা পুড়িয়ে ফেলাই আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরে ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞাসা করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার মতো কিছু আছে? মামা বলল আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়েই লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দেন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরেই হয়তো মরে যাবে। তাই আমরা এই ফুচকাওয়ালা মামাকে কবুতরটা দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথেই আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথায় প্রচণ্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমনটা হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসায় ম্যাচের মতন করে থাকি। সেখানে আমরা একটা রুমে 2 জন করে থাকি। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়ে আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে। পানি আসলে যেমনটা হয় বা কোনো পোকা কামড় দিলে যেমনটা অনেক ফুলে যায়, ঠিক সেই রকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি একটা নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানলা ছিল। তো আমি শুয়েছিলাম, হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালবেলা পাখি এসে জানলার কাছে ঠোকর দিলে যেমন কুটুর কুটুর শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। আমি হঠাৎ সেই রাতে সেই রকম কুটুর কুটুর শব্দ শুনতে পেলাম। এই শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এত রাতে কোন পাখি এরকম শব্দ করছে, কিন্তু বিশ্বাস করেন আমি সেখানে কিছুই দেখতে পেলাম না। পরে আমার শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন লোক, অনেক বড় চুল এবং সেই চুলের অনেক জট, এবং তার পরনে ছিল একটি লাল দুধের মতো জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, কিন্তু তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। জীবনের প্রথম এইরকম ভয় পেলাম। এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীরটা এত খারাপ, তবুও ঘুম ভেঙে যাচ্ছিল। ব্যথা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুপু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সাইদাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙ্গা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য
আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাত্রে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, একদম সেই লোকটাই, অবিকল সেরকম দেখতে, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন? আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি যেন ভৎস হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞাসা করে শুধু জিজ্ঞাসা করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা হয়েছে এবং ফুলে গেছে। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজরে পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথাও যেন আসে। ব্রেক শেষ হলো, বাসে উঠলাম। ওঠার পরে বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি এখনো আসেনি, একটু দেখেন কোন দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আর আপনার পাশের সিটে তো কেউ ছিল না ভাই। তখন আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুপুর বাড়ি চলে আসলাম। ওইখানে গিয়েও কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ ছিল। তাই জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খাওয়ার পরে 8টা অথবা 8টা 30 মিনিটে সকলেই ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে থাকে চাচা চাচি, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। রানা হলো আমার চাচাতো ভাই। সে আমার বাবার ক্ষেত এবং চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি। আমার ঘর সবসময় তালা দেওয়া থাকে। আমি যখন বাড়িতে যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানলা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন তারা বুঝবেন। যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ হলো। ঘুম ভাঙার পরে উঠলাম। ভাবলাম বাবাকে ফোন দেই, এত রাতে কিসের শব্দ। অমনি দেখলাম ফোনে একদমই চার্জ নেই, বন্ধ হয়ে আছে। চার্জার খুঁজতে গিয়ে দেখি চার্জার ঢাকা ফেলে এসেছে। তারপর শব্দটা আর হচ্ছে না। এরপর ভাবলাম যাওয়া হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানলাটা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। এখনই হয়তো জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপরই বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় একটু পরে আজান হবে, এই জন্য এরা মাছ ধরতে এসেছে। আমি রাখলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো। বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল আপনার চাচা এখানেই ছিল, একটু সরিষার ক্ষেত দেখতে গিয়েছে, এখনই চলে আসবে। দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেক দিন তো হলো বাড়িতে কোনো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পার হয়ে গেল, এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম এখনো তারা আসেনি কেন, আর রানাভাই বা কোথায়? ওনারা বলল আপনি একটু গিয়ে দেখুন শ্মশানঘাটের ওইদিকে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞাসা করলাম উনি কি ওইখানে একা গিয়েছে? তারা বলল সেটা ঠিক জানি না। আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কিছু হলো নাকি। আগেই বলে রাখি আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে, আর সেই খালের ওপারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন লোক গেল, যে লোক এতক্ষণ কথা বলছিল। সেই লোকটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছে, কোনো আলো নেই, শুধু একটা হারিকেনের আলো। একটু দূর যেতেই জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম সে বলল টঙ্গী।
তখনই আমার গাটা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম মনে হলো। আর টঙ্গীর মানুষের এখানে বাড়ি হবে কেন? ওই লোকটা আমার থেকে একটু পিছনে ছিল। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম একদম খাড়া হয়ে গেল। সামনেই খাল, খালের ওপারে দেখলাম সেই ত্রান্তিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড় পরে দেখেছিলাম ঠিক সেই কাপড় পরে উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এবার চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা একদম ঠিক করলি না, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষার ক্ষেতের মধ্যে ফেলে দিল। আমার পা টান দিয়ে নিচে শুইয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার বুকের উপর কোনো ওজন ছিল না, মনে হচ্ছে একদম ফাঁকা, কোনো ওজনই ছিল না। উনি আমার গলা চেপে ধরল। আমি এত চিৎকার করছিলাম, আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেলল। মনে হলো আমি যেন মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়, কতটা ভয়ঙ্কর হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। আমি ওটা ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক থেকে। হঠাৎ দেখলাম রানাভাই আমার দিকে দৌড়ে আসছে। তারপর আমার আর কিছুই মনে নেই, শুধু শেষবারের মতো তান্ত্রিক লোকটাকে দেখলাম যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি খাটে শুয়ে আছি, রানাভাই আমার পাশেই বসে আছে। তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল রাতে আমার জ্ঞান হারানোর পর। রানাভাই বলল, সে যখন খ্যাত পাহারা দিচ্ছিল তখন কিছু একটা শব্দ হয়, সে দেখার জন্য ছুটে আসে কি হয়েছে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পায়ের দিক থেকে কেউ নেই। তখন বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছালে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবকে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটা তাবিজ দিলেন এবং পানি পড়া খেতে বললেন, আর সবসময় দোয়া জিকির এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি জানতে চাইলাম জেলেদের ব্যাপারে, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজটি ছিল সেই তাবিজটি ওই তান্ত্রিক কারো ক্ষতি করার জন্য করেছিল। ওই কবুতরের সাথে সাথে যাকে জাদু করা হয়েছিল সেই লোকটিও মারা যেত। আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওইটাও ছিল তান্ত্রিক রূপে একটা জিন, যার কারণে আমি ছাড়া কেউ আর তাকে দেখতে পাইনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, তাই সে অনায়াসে হাওয়াতে মিশিয়ে যেতে পেরেছে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন।